হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপার সলিউশন করছিলাম। পর্ষদের টেস্ট পেপারের আজকে আমরা 410 পেজের ম্যাথের প্রবলেম সলভ করবো। পর্ষদের টেস্ট পেপারের শর্ট কোশ্চেন যে 36 নাম্বার করে প্রত্যেকটা পেজের সম্পূর্ণরূপে সলভ হয়ে গেছে। তো আজকে এবার আমরা বড় কোশ্চেন সলভ করছি, অনেকগুলো পেজের সলিউশন হয়েও গেছে। তো আজকে আমরা 410 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করবো। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পর্ষদের টেস্ট পেপার ছাড়াও তাদের ক্লাস 10-এর বই সম্পূর্ণরূপে সলিউশন আছে। এবিটিএ টেস্ট পেপার, রায় মার্টিন টেস্ট পেপার, এছাড়া সালের কোশ্চেন 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা সালের ম্যাথের কোশ্চেন সম্পূর্ণরূপে সলিউশন করা আছে। ক্লাস 10 ছাড়াও ক্লাস 9, ক্লাস 11 এবং 12-এরও ম্যাথের সলিউশন করে দেওয়া আছে। তো আজকের ক্লাস আমরা শুরু করছি 410 পেজের 5-এর দাগের 1 থেকে সলিউশন করা শুরু করবো। 5-এর দাগের 1 যেটা বলেছে, দেখো 5-এর দাগের 1 বলেছে এ বার্ষিক 6% হার সরল সুদে বি এর কাছ থেকে 960 টাকা ধার নিল। এ বার্ষিক 6% হার সরল সুদে বি এর কাছ থেকে 960 টাকা ধার নিল। সে প্রথম 3টি বাৎসরিক কিস্তির প্রত্যেকটিতে কেবলমাত্র আসলে 1/4 অংশ এবং শেষ কিস্তিতে সুদ সহ সমস্ত ধার শোধ করে। চতুর্থ বছরের শেষে কত টাকা দিতে হবে? তাহলে দেখো এখানে আসল বলে দিয়েছে, আসল ইজ ইকুয়াল টু 960 টাকা। সুদের হার কত? সুদের হার ইজ ইকুয়াল টু 6%। ঠিক আছে, আসল 960 টাকা এ বি এর থেকে ধার নিয়েছে, তাই তো? কি বলেছে? এটা বলেছে এ এত হারে বি এর কাছ থেকে ধার নিল। এবার যখন শোধ দিচ্ছে, একবারে শোধ না দিয়ে 4 দফায় শোধ দিচ্ছে। ঠিক আছে, মানে 1/4 অংশ করে শোধ দিচ্ছে। 1/4 অংশ আসলের 1/4 অংশ শোধ দিচ্ছে 4 দফায়। তাহলে প্রথম 3টি বাৎসরিক কিস্তিতে দিয়েছে। তাহলে 960 টাকার 1/4 অংশ, 960 টাকার 1/4 অংশ কত? 960 টাকার 1/4 অংশ ইজ ইকুয়াল টু 960 ইন্টু 1/4, এত টাকা। কেটে দিলে 4 দুগুণে 8, 1 16, 4 4 16, 240 টাকা। তাহলে 240 টাকা করে প্রত্যেক কিস্তিতে শোধ করে দিচ্ছে। প্রথম বাৎসরিক কিস্তি যেটা, প্রথম 3টে কিস্তিতে 240 করে শোধ দিয়ে দিচ্ছে। অবশিষ্ট থাকছে কত? তাহলে অবশিষ্ট থাকছে মানে চতুর্থ কিস্তির আসল। তাহলে চতুর্থ কিস্তির জন্য তাহলে 240 টাকা করে 3বার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে মানে চতুর্থ বছরের শেষে যে আসলটা ফেরত দিচ্ছে, তাহলে চতুর্থ বছরের শেষে আসল, চতুর্থ বছরের শেষে, চতুর্থ বছরের শেষে আসল কত? আসল ফেরত দেবে, যেটা আসল ফেরত দেবে সেটা হয়ে যাচ্ছে 960 মাইনাস 240 করে 3বার, 240 প্লাস 240 প্লাস 240, এইটা 3বার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইজ ইকুয়াল টু 960 মাইনাস 720 টাকা ইজ ইকুয়াল টু এটা 240 টাকা। ঠিক আছে, এটা চতুর্থ বছরে একদম শেষে যে আসলটা দেবে এইটা। তাহলে প্রথম বছরে যেটা যে আসলটা দিয়েছে, তাহলে এই শেষে 240 টাকা দিচ্ছে। এই 240 টাকাটা সুদ কত? এটাকে যদি আমরা I1 বলি, অতএব তাহলে প্রথম বছরে 240 টাকা, প্রথম বছরে 1 বছর পূর্ণতে 240 টাকা ফেরত দিয়েছে, দ্বিতীয় বছর 240 টাকা ফেরত দিয়েছে। তাহলে প্রথম যে I1 সেটা, তাহলে প্রথম 240 টাকার সুদ কত? প্রথম 240 টাকার সুদ, প্রত্যেকটা 240 করে ফেরত দিয়েছে। তাহলে প্রথম 240 টাকাটা 1 বছরে ফেরত দিয়েছে, 240 টাকা দিয়েছে, আসলটা দিয়েছে, কিন্তু মানে আসলটা মানে কি, আসলের 4 ভাগের 1 ভাগ দিয়েছে, কিন্তু তার সুদটা দেয়নি। তাহলে এই যে 1 বছরের মাথায় যে আসলটা ফেরত দিয়েছে তার সুদটা পড়ে থাকছে, সেটা শেষে দেবে। তাহলে এই প্রথম 240 টাকার সুদ কত? তাহলে 240 ইন্টু 6% আর 1 বছর এটা। ঠিক আছে, 1 বছর ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে বাই 100, এত টাকা। এইটা কেটে গেল, এটা কেটে গেলে এইটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 4 6 24 4, এটাকে 2, 6 দুগুণে 12 13 বাই 10, এত টাকা ইজ ইকুয়াল টু 13.4 টাকা। তাহলে এবার দেখো দ্বিতীয় বছরের, অতএব দ্বিতীয় বছরের শেষে যে দ্বিতীয় 240 টাকার সুদ কত? দ্বিতীয় 240 টাকার সুদ, দ্বিতীয় 240 টাকার সুদ কত হয়ে যাবে? দ্বিতীয় 240 টাকার সুদ হয়ে যাচ্ছে এই যে 240 ইন্টু 6% হারে ইন্টু এটা 2 বছর বাই 100, এত টাকা। এইটা কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে? ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা 4 6 24 4, এটা হয়ে যাচ্ছে 134 দুগুণে 268 হয়ে যাবে 10, 26.8 টাকা। ঠিক আছে, এটা 4 6 24 4 হাতে থেকে 2, 6 দুগুণে 4 6 24 4,
4 6 24 4, এটা 4 6 24 4, 4 6 24 4 হাতে থাকে 2, 6 দুগুণে 12 আর 2 14 হচ্ছে, এটা 14 হয়ে যাচ্ছিল। 4 6 24, এটা 12 আর 2 14, এটা 14 হবে, ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 14.4। তাহলে 14.4 হলে এটা 288.4, এটা 288, তাহলে এইটা 288 হবে, 288.8 হয়ে যাচ্ছে, 288 14.4, তাহলে 28.8 হয়ে যাচ্ছে। আর তৃতীয় 140 বছরের সুদ কত এখানে? অতএব তৃতীয় 240 টাকার সুদ, তৃতীয় 240 টাকার সুদ কত হয়ে যাবে? তৃতীয় 240 টাকার সুদ 240 ইন্টু 6 ইন্টু 3/100, এত টাকা। এইটা কেটে গেল, এখানে হয়ে যাচ্ছে গুণ করলে 4 6 24 4 হাতে থেকে 2, 6 দুগুণে 12 দিয়ে 14, এইটা তাকে আবার 3 দিয়ে গুণ, 3 4 12 2 হাতে থেকে 1, এটা হয়ে যাচ্ছে 3 4 12 2 হাতে থেকে 1, 3 4 12 আর 1 13 3 হাতে থেকে 1, 3 4 12 2 হাতে থেকে 3 4 12 13 3 হাতে থেকে 1, 3 3 4, 432/10 এত টাকা, ইজ ইকুয়াল টু 43.2 টাকা। ঠিক আছে, এবার চতুর্থ 100 মানে শেষ যে 240 টাকাটা, শেষ 240 টাকার সুদ কত? অতএব শেষ 240 টাকার সুদ, শেষ 240 টাকার সুদ কত? এটা হয়ে যাবে 240 ইন্টু 6 ইন্টু 4/100 এত টাকা। এইটা কেটে গেল, এইটা হয়ে যাচ্ছে 144 হয়ে যাচ্ছে, তাকে 4 দিয়ে গুণ, এইটা হয়ে যাচ্ছে 4 4 16 6 হাতে থেকে 1, 4 4 16 আর 1 17 7 হাতে থেকে 1, 4 4 5/10 এত টাকা, ইজ ইকুয়াল টু 57.6 টাকা। এইটা আসছে। ঠিক আছে, এবার 4টে সুদ বেরিয়ে গেল, কারণ শেষে যে 240 টাকাটা ফেরত দিয়েছে তার সঙ্গে যে 4টে সুদ, সমস্ত সুদগুলো ফেরত দেবে। তাহলে বলছে এখানে যে চতুর্থ বছরের শেষে তাকে কত টাকা ফেরত দিতে হয়েছিল। অতএব চতুর্থ বছরের শেষে তাকে ফেরত দিতে হয়েছিল, চতুর্থ বছরের শেষে তাকে ফেরত দিতে হয়েছিল, অতএব চতুর্থ বছরের শেষে তাকে ফেরত দিতে হয়েছিল, ফেরত দিতে হয়েছিল ইজ ইকুয়াল টু 240 টাকাটা আছে, প্লাস এখানে 14.4 প্লাস 28.8 প্লাস 43.2 প্লাস 57.6 এত টাকা, ইজ ইকুয়াল টু এটা আসছে 8 আর 4 12, আর 6 18 আর 2 20 শূন্য হাতে থেকে 2, হাতে থেকে 2, এটা ডেসিমাল চলে আসছে, 7 আর 2 9, 7 আর 3 10, 10 আর 8 18, 18 আর 4 22, 22 আর 2 24 4 হাতে থেকে 2, 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 2 11 আর 2 13, 13 আর 14, 14 আর 4 18 8 হাতে থেকে 1, 2 আর 3, 384 এত টাকা, ইজ ইকুয়াল টু 384 টাকা। ঠিক আছে, স্টেটমেন্টটা আগে লিখে দেওয়া আছে, তাহলে 384 টাকা ফেরত দিতে হয়েছিল। ঠিক আছে, এবার 2-এরটা 5-এর দাগের 1-এর হলো, এবার 5-এর দাগের 2-এর অঙ্ক। 27 বছর ও 25 বছর বয়স্ক দুই ভাইয়ের মধ্যে 16,820 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রত্যেকে 40 বছর বয়সে সমান টাকা পায়। তাহলে 16,000, একজনের বয়স 27 বছর, একজনের বয়স 25 বছর, 16,280 টাকা তাদের মধ্যে ভাগ করে এমন ভাবে রেখেছে যে যখন 40 বছর বয়স হবে উভয়ের, যার 27 বছর বয়স তার টাকাটা খাটছে, তার নামে যে টাকাটা হবে তার টাকাটা খাটবে 13 বছর, আর যার 25 বছর বয়স তার টাকাটা 40 বছর হতে 15 বছর লাগবে, তাহলে তার টাকাটা খাটবে 15 বছর। ঠিক আছে, একজনের টাকা 13 বছর আর একজনের টাকা 15 বছর খাটবে, এবং বলছে 5% বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে 40 বছরের সমান টাকা পাবে, এইটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে মোট কতটা, যেটা একজন দুই ভাই, তাহলে বড় ভাই আর ছোট ভাই হিসেবে লিখে করতে হবে। এবার 2-এর দাগের অঙ্ক করে যাচ্ছি, যে 5-এর দাগে 2-এর অঙ্কটা, 5-এর দাগে 2-এর। আচ্ছা, তাহলে বড় ভাইয়ের টাকাটা কত খাটবে, কতদিন খাটবে? বড় ভাইয়ের টাকা খাটবে, বড় ভাইয়ের টাকা খাটবে কত বছর? ইজ ইকুয়াল টু 40 মাইনাস 27 এত বছর, ইজ ইকুয়াল টু 13 বছর। আচ্ছা, ছোট ভাইয়ের টাকা কত? ছোট ভাইয়ের টাকা খাটবে, ছোট ভাইয়ের বয়স হচ্ছে 25, আর 40 বছর হলে সুদ আসলে চক্রবৃদ্ধি সুদে সমান টাকা পাবে, তাহলে এর টাকা খাটবে 40 মাইনাস 25 বছর। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 15 বছর। আচ্ছা, এবার বলছে যে এটা সময়টা বেরিয়ে গেল, তাহলে মোট 16,280 টাকা ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, ধরি
বড় ভাইয়ের নামে আছে, বড় ভাইয়ের নামে থাকবে পি টাকা, অতএব ছোট ভাইয়ের নামে কত টাকা থাকবে? ছোট ভাইয়ের নামে থাকবে 16,820 মাইনাস পি টাকা, এত টাকা। ঠিক আছে, 16,820 মাইনাস পি টাকা। এইটা বড় ভাইয়ের নামে থাকবে, এটা ছোট ভাইয়ের নামে থাকবে। তাহলে এদের সময়টা পেয়ে গেলাম আর আসলটা পেয়ে গেলাম। আর কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের হার বলে দিয়েছে। চক্রবৃদ্ধি সুদের হার 5%, এটা উভয়ের সমান। ঠিক আছে, অতএব চক্রবৃদ্ধি সুদের হার বলে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার ইজ ইকুয়াল টু 5%। তাহলে 40 বছর বয়স হলে তাহলে বড় ভাইয়ের সমূল চক্রবৃদ্ধি কত? অতএব 40 বছর বয়স হলে বড় ভাইয়ের সমূল চক্রবৃদ্ধি, বড় ভাইয়ের নামে পি টাকা আছে ধরে নিয়েছি, পি ইন্টু 1 প্লাস আর মানে 5/100, তারপরে এর টাকাটা খাচ্ছে 13 বছর, এরপরে 13, এত টাকা। আচ্ছা, অতএব 40 বছর বয়স হলে ছোট ভাইয়ের সমূল চক্রবৃদ্ধি কত? এইটা হয়ে যাচ্ছে 16,820 মাইনাস পি ইন্টু 1 প্লাস এটা 5/100, তারপরে এইটা হয়ে যাবে 15, এত টাকা। তাহলে শর্ত অনুসারে এই দুটো সমান হবে, এই দুটো কন্ডিশন সমান বলে দিয়েছে। অতএব শর্ত অনুসারে হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে পি, এই মানটা আমরা বাঁদিকে রাখছি যে 16,820 মাইনাস পি ইন্টু এইটা হয়ে যাচ্ছে 1 প্লাস এটা 5/100, তারপরে 15 ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 5/100, তারপরে 13। ঠিক আছে, এবার আমরা উপরে এখানটা একটু মুছে দিচ্ছি, দেখো এখানে ক্যালকুলেশনটা করব। এখানে যেটা হচ্ছে এবার অতএব এই যে এইটা সেম পাওয়ারে আছে, এটা যদি কেটে যায় অতএব হয়ে যাবে এখানে পাওয়ারে 15 আছে, এখানে পাওয়ারে 13 আছে, তাহলে পাওয়ারে 13 দিয়ে যদি এই মানটাকে কেটে দেওয়া হয়, বা এখানে আমরা নিয়ে নিচ্ছি এটা 5 হয়ে গেল, এটা 1, এটা 20, এটা 1, এটা 20, তাহলে এটা হয়ে যাচ্ছে 16,820 মাইনাস পি ইন্টু 1 প্লাস 1/20, তারপরে 15 ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 1/20, তারপরে 13, বা 16,820 মাইনাস পি ইন্টু এইটা হয়ে যাচ্ছে 21/20, তারপরে 15 ইজ ইকুয়াল টু পি ইন্টু এইটা হয়ে যাচ্ছে 21/20, তারপরে 13। তাহলে কেটে দিলে এটা কি কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 16,820 মাইনাস পি ইন্টু এদিকে 15 আছে, 16,820 মাইনাস পি ইন্টু এটা কেটে গেলে এটা পড়ে থাকছে 21/20, তারপরে 2 পড়ে থাকবে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু পি হয়ে যাবে। তাহলে এইটা যদি গুণ করে দিই, অতএব এটা হয়ে যাচ্ছে 16,820 ইন্টু 21 দিয়ে 21 স্কোয়ার করলে 441/400 ইজ ইকুয়াল টু পি হয়ে যাচ্ছে। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে? এটা যদি এখানে মুছে দিই, পি হচ্ছে, পি ধরেছিলাম আমরা যে বড় ভাইয়ের নামে আছে, তাই তো? অতএব কোনাকুনি গুণ করলে 400p, 400p ইজ ইকুয়াল টু 16,820 ইন্টু এটা 16,820 মাইনাস পি হবে, এখানটা হবে 16,820 মাইনাস পি ইন্টু 441, 16,820 ইন্টু 441 মাইনাস 441p। ঠিক আছে, এটা বাঁদিকে এলে 400p প্লাস 441p ইজ ইকুয়াল টু 16,820 ইন্টু 441, তাহলে এটা হয়ে যাচ্ছে 841p ইজ ইকুয়াল টু 16,820 ইন্টু 441। অতএব p ইজ ইকুয়াল টু 16,820 ইন্টু 441/841, এইটা আসছে। এটা 2 দিয়ে কাটলে এটা 20 হয়ে যাচ্ছে। অতএব p ইজ ইকুয়াল টু 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এইটা। ঠিক আছে, অতএব অ্যান্সার লিখবে। অতএব বড় ভাইয়ের নামে ছিল, কি বলেছে, যেখানে বলে দিয়েছে যে এখানে বলা আছে যে প্রথমে কার ভাগে কত টাকা ছিল। অতএব বড় ভাইয়ের নামে ছিল, শেষে দুজনে সমান টাকা পাচ্ছে। অতএব প্রথমে বড় ভাইয়ের নামে ছিল, উত্তর লিখবে শেষে। অতএব বড় ভাইয়ের নামে ছিল 8,820 টাকা, আর অতএব ছোট ভাইয়ের নামে ছিল 16,820
ইজ ইকুয়াল টু 16,820 মাইনাস 8,820 এত টাকা ইজ ইকুয়াল টু 8,000 টাকা। ঠিক আছে, তাহলে দু ভাইয়ের নামে, এক ভাইয়ের নামে বড় ভাইয়ের নামে যার তার নামে বেশি থাকাই স্বাভাবিক, যেহেতু সুদ আসলে সমান টাকা পাবে, তার সময়টা কম, তার টাকাটা কম সময় খাটছে। ঠিক আছে, যেহেতু কম সময় খাটছে তাই তাই একটু বেশি টাকা থাকতে হবে, তবেই শেষে একই টাকা পাবে সুদ আসলে। এবার 5 দাগের হয়ে গেল 6 দাগের। আচ্ছা, প্রত্যেক ক্লাসে আমরা কিছু স্টুডেন্টের নাম উল্লেখ করে থাকি, যে সমস্ত স্টুডেন্ট আমাদের হেল্প করে চলেছে। আজকের ক্লাসে আমরা উল্লেখ করবো, দেখো কোলাঘাট থেকে মিনহাজ খান কমেন্ট করেছে, দেখতে পাবে। এর আগের ক্লাসেই কমেন্ট করেছে অনেক সুন্দরভাবে, তো তোমরা সেই কমেন্টটা দেখতে পাবে। সে যে উপকার পেয়েছে সেটা সে জানিয়েছে, তো অনেক ধন্যবাদ মিনহাজ খানকে। আর কমেন্ট করেছে রঞ্জন দাসকে অনেক ধন্যবাদ। এছাড়াও সৌরদীপ কর্মকার, সিঞ্জন পাল, এদেরকে অনেক ধন্যবাদ। ওকে, তো আজকে আমরা একটা শর্ট টিক্স শেখাবো, একটা গুণের ছোট পদ্ধতি। যেমন যদি এইরকম থাকে, সাপোজ যে 40কে সাপোজ 42 দিয়ে গুণ করতে বলছে, এরকম। এগুলো কষে দেখার কোনো দরকার নেই, এখানে গুণগুলো করে দেখার কোনো দরকার নেই। এই প্রসেসগুলো, এই যে একটা শূন্য, এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা এখানে বসিয়ে দিলে, এই শূন্যটা, এবার এইখানে 4 দুগুণে 8 আর 4 4 16, এইভাবে গুণ করে দিলে এটা সহজে গুণ করা যাবে। এইভাবে যে কোনো সংখ্যা, সাপোজ এই যে 65 ইন্টু 30 যদি এরকম থাকে, এই শূন্যটা এখানে বসিয়ে দিলে 3 5 15, 5 হাতে 1, 318 19, এই যে গুণ হয়ে গেল। তোমরা গুণ করে দেখবে, গুণ করে দেখলে এই রেজাল্টটাই আসবে। ঠিক আছে, আরো আমি দেখাচ্ছি। সাপোজ ধরো 42 ইন্টু 80, ঠিক আছে, এই শূন্যটা এখানে বসিয়ে দিলে, শূন্যটা এখানে বসে গেল। আচ্ছা, আর এখানে পড়ে থাকছে, দেখো এখানে পড়ে থাকছে 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 8 32, 32 আর 1 33, তাহলে 3360। এইভাবে মানে সহজে গুণ করে নেওয়া যাবে। ঠিক আছে, এইভাবে গুণগুলো সহজে করে নিতে পারবে। আজকে এইটুকুই দেখাচ্ছি শর্টকাট প্রসেস। পরবর্তী ক্লাসে আরো বিভিন্ন প্রসেস পরপর প্রত্যেক ক্লাসে দেখাতে থাকবো। ঠিক আছে, তোমরা ফলো করে থাকো ক্লাস। 6 দাগের র্যাকেটটা, 6 দাগের র্যাকেটটা বলছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করো 2b স্কয়ার ইজ ইকুয়াল টু 9ac। আচ্ছা, সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ধরি একটি বীজ আলফা, ধরি একটি বীজ আলফা, তাহলে একটি বীজ অপরটির দ্বিগুণ বলেছে, তাহলে একটি বীজ আলফা হলে অপরটি কত হবে? অতএব অপর বীজ 2 আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল কত হয়? আলফা প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। অতএব 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 3a, এইটা আসছে। এবার বীজদ্বয়ের গুণফল কি হবে? অতএব আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ, তাই তো? এটা হয়ে যাচ্ছে সি বাই এ, বা এটা হয়ে যাচ্ছে 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা 2 ইন্টু এটা মাইনাস বি বাই 3a তার স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। এটা স্কোয়ার করলে এটা মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে, স্কোয়ার করলে মাইনাস স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে। এখানে 2 ইন্টু বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। আচ্ছা, এখানে এ আর স্কোয়ার কেটে গেলে এ পড়ে থাকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2b স্কোয়ার বাই 9a ইজ ইকুয়াল টু সি। তাহলে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু, কোনাকুনি গুণ করলে এখানে সি এর নিচে কিছু নেই, মানে 1 আছে, সেই 1টা 2b স্কোয়ার সঙ্গে গুণ হচ্ছে, আর এটা 9ac হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা প্রমাণিত। দেখো 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac প্রমাণ হয়ে গেল। দেখো, আচ্ছা 6 দাগের একেরটা হয়ে গেল। এবার দেখো 6 দাগের 2 এরটা শুরু করবো। 6 থেকে 2 এর বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণ গঠন করো এবং সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো, বলছি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা মানে এইরকম 3 5 7 এইরকম, এগুলো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, মানে পরপর হবে কিন্তু অযুগ্ম। কিন্তু এই যে 3 এর পর 4টা নেওয়া যাবে না, কারণ 4টা যুগ্ম। তাহলে 3 এর পর অযুগ্ম সংখ্যা কত? 5 হচ্ছে, 5 এর পর 7, 6টা নেওয়া যাবে না, কারণ 6টা যুগ্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি একটি অযুগ্ম সংখ্যা, ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, যেখানে x ধনাত্মক হবে অবশ্যই। একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1, হ্যাঁ, যেখানে x যুগ্ম, যেখানে x ধনাত্মক, অবশ্যই ধনাত্মক হতে হবে, বলে দিয়েছে ধনাত্মক, অতএব দুটোই ধনাত্মক বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এর পরবর্তী 2x মাইনাস 1 এর পরবর্তী যুগ্ম সংখ্যা কোনটা হবে? কারণ x এর জায়গায় যে কোনো মান বসাও, যে 2 বসাও, 2 দুগুণে 4 মাইনাস 1 3 চলে আসছে,
3 বসাও, 3 দুগুণে 6 মাইনাস 1 5, 5টা অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যাই প্রতিবার পাচ্ছি। এরকম না নিয়ে শুধু x নিলে, কারণ x অনেকে বলতে পারে যে এক্সটা আমি তো 6 ভাবতে পারি, তাহলে যুগ্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই রকম। তাহলে কিন্তু এখানে যে কোনো মান ধরো, যে অ্যান্সারটা কিন্তু অযুগ্মই আসছে রেজাল্টটা। এবার আমরা এর পরবর্তী অযুগ্ম সংখ্যা কত, অতএব পরবর্তী অযুগ্ম সংখ্যা, অতএব পরবর্তী অযুগ্ম সংখ্যা কত হবে? পরবর্তী অযুগ্ম সংখ্যা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2x প্লাস 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2x প্লাস 1। এইটা আসছে 2x প্লাস 1, ঠিক আছে, 2x প্লাস 1 আসছে, দেখো। আচ্ছা, তাহলে এখানে কি বলে দিচ্ছি, এবার আমরা শর্টে যাচ্ছি। শর্ট বলে দিয়েছি যে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফলটা বলে দিচ্ছি 143, তাই তো? তাহলে দুটোর গুণফল যদি 143 বলে দেয়, তাহলে দুটোর গুণফল 143 বলে দেয়, তাহলে শর্ত অনুসারে আমরা কি করব? শর্ত অনুসারে অতএব শর্তানুসারে 2x minus 1 2x plus 1 is equal to 143, বা এটা দেখো a minus b into a plus b, a square minus b square এর ফর্মুলা, a square minus এটা 1 square 143, এটা স্কোয়ার করলে হয়ে যায় 4x square minus 1 is equal to 143, বা 4x square is equal to 143 plus 1, বা 4x square is equal to 144, অতএব x square is equal to 144 by 4, অতএব x square is equal to 36, অতএব x is equal to প্লাস মাইনাস 6। তাহলে x is equal to 6টা গ্রাহ্য হবে, কারণ মাইনাস 6টা অগ্রাহ্য, ধনাত্মক বলে দিয়েছে। x is equal to 6, ঠিক আছে। কি বলেছে এখানে? চেয়েছে সীতারাজের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করি। তাহলে সংখ্যা দুটি কি হচ্ছে? অতএব প্রথম সংখ্যা কত, এইখানে পুট করতে হবে এইটা। তাহলে 2 ইন্টু 6 মাইনাস 1, 6 দুগুণে 12 মাইনাস 1 11। আর দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা 2 ইন্টু 6 প্লাস 1, 6 দুগুণে 12 প্লাস 1 13। অতএব সংখ্যা দুটি 11 ও 13, ঠিক আছে। সংখ্যা দুটি 11 ও 13, এদের গুণ করলে 143ই আসবে, ঠিক আছে। সংখ্যা দুটি 11 ও 13, এদের গুণ করলে 143ই আসবে। এবার দেখো 7-এর দাগে যাবো। 6-এর দাগের হয়ে গেল দুটো অঙ্ক, 7-এর দাগে যাচ্ছে। সাতের দাগে সরল করতে দিয়েছে 1/√2 প্লাস √3, 1/√2 প্লাস √3 মাইনাস √3 প্লাস 1/√3 প্লাস 1 বাই কত আছে 2 প্লাস √3। আচ্ছা, প্লাস √2 প্লাস 1 বাই প্লাস √2 প্লাস 1 বাই 3 প্লাস 2√2। আচ্ছা, এটা কি করব? এটাকে আমরা এই যে এখানে √3 প্লাস √2 আছে, আর এই যে √3 মাইনাস √2 দিয়ে ওপর নিচে গুণ করছি। এখানে 1 ইন্টু √3 মাইনাস √2 প্লাস এখানে 2 প্লাস √3 আছে, 2 মাইনাস √3 দিয়ে গুণ করছি ওপর নিচে। এটা √3 প্লাস 1 ইন্টু 2 মাইনাস √3, ঠিক আছে, প্লাস এইটা 3 প্লাস 2√2, তাই তো। 2টাকে আগে নিচ্ছি। আচ্ছা, 3 প্লাস 2√2, এটা 3 মাইনাস 2√2 দিয়ে গুণ করছি। এটা √2 প্লাস 1 ইন্টু 3 মাইনাস 2√2, এইটা। এটা তাহলে কি হচ্ছে এখানটা? তাহলে 1 ইন্টু এই মানটা এটাই হবে √3 মাইনাস √2, এটা a প্লাস বি, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে গুণ করলে এটা 2√3 হয়ে যাবে, প্লাস 2 মাইনাস √3 গুণ করলে 3
মাইনাস রুট থ্রি। ঠিক আছে, এইটা হয়ে যাবে 2 তার স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার প্লাস এইটা হয়ে যাবে 3 তার স্কোয়ার মাইনাস 2 রুট 2 তার স্কোয়ার। এইটা হয়ে যাবে 3 রুট 2 প্লাস 3 মাইনাস 4 মাইনাস 2 রুট 2। ঠিক আছে, এখানে আসছে রুট থ্রি মাইনাস রুট 2, এইটা 3 মাইনাস 2 প্লাস এইটা আসছে 2 রুট 3 থেকে রুট 3 বিয়োগ করলে শুধু রুট 3 থাকছে, আর এখানে 2 মাইনাস 3 মাইনাস 1, এটা 2 স্কোয়ার 4 মাইনাস রুট 3 স্কোয়ার 3 প্লাস 3 রুট 2 মাইনাস 2 রুট 2 আসছে মাইনাস 1, এটা 3 স্কোয়ার 9 মাইনাস রুট 2 স্কোয়ার 2 দুগুণে 4 দুগুণে 8 আসছে। এখানে আসছে 3 মাইনাস 2 1 রুট 3 মাইনাস রুট 2 প্লাস 4 মাইনাস 3 1, এটা হয়ে যাচ্ছে রুট 3 মাইনাস 1 প্লাস 9 মাইনাস 8 1, এটা হয়ে যাচ্ছে রুট 2 মাইনাস 1। তাহলে হয়ে যাচ্ছে রুট 3 মাইনাস রুট 2 প্লাস রুট 3 মাইনাস 1 প্লাস রুট 2 আবারও মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এইখানটা মাইনাস ছিল, আমরা এটা প্লাস করে ফেলেছি, প্রত্যেকটা মাইনাস দিতে হবে। আচ্ছা, এটা মাইনাস 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 মাইনাস, এটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস রুট 3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এবার রেজাল্টটা কত আসছে? এটা আসছে প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে গেল, মাইনাস রুট 2 প্লাস রুট 2 কেটে গেল, মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, 0 অ্যান্সার চলে আসছে। দেখো 0, প্রসেসটা দেখে নাও, সহজ অঙ্ক 0। এবার দেখো এটা 5-এর 7-এর দাগের 1-এর হলো, 7-এর দাগের 2-এর, 7-এর দাগের 2-এর কি বলছে? ভেদের অঙ্ক আছে 7-এর দাগের 2-এরটা। আছে x প্লাস ওয়াই প্রপোর্শনাল জেড, অতএব x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু k1 জেড, k1 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা আর বলে দেওয়া আছে, তাহলে এখানে জেড সমান আমরা বের করে রাখি k1, আর বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্রপোর্শনাল টু কত বলা আছে? বলা আছে জেড স্কোয়ার। তাহলে এটা থেকে একটা মান দেখাতে হবে, তাহলে আমরা এখানে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু k2 জেড স্কোয়ার, k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অতএব এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু k1, এই k2 ইন্টু জেড এর মান হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই বাই k1 তার স্কোয়ার, এটা স্কোয়ার। আচ্ছা, অতএব এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাবে k2 বাই, এটা k1 বাইরে এলে k1 স্কোয়ার। ঠিক আছে, আর এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আমরা k2 বাই k1 স্কোয়ারটাকে k ধরছি, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু k ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ধরি k2 বাই k1 স্কোয়ার ইজ ইকুয়াল টু k। ঠিক আছে, তাহলে k2 k1 ধ্রুবক হলে এখানে kটাও ধ্রুবক হবে, কারণ kটার মানটা k1 k2 দিয়েই আছে। ঠিক আছে, এবার দেখো এখানে এদিকে আসছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই মানটা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার একটু বাঁ দিকে আনলে এটা হয়ে যাবে মাইনাস কে এক্স স্কোয়ার মাইনাস কে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 2k এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে 1 মাইনাস কে প্লাস ওয়াই স্কোয়ার কমন নিলে 1 মাইনাস কে ইজ ইকুয়াল টু এক্স ওয়াই কমন নিলে 2k মাইনাস 1 এক্স ওয়াই। অতএব তাহলে 1 মাইনাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 2k মাইনাস 1 এক্স ওয়াই। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2k মাইনাস 1 বাই 1 মাইনাস কে ইন্টু এক্স ওয়াই, এইটা আসছে দেখো 2k মাইনাস 1 বাই 1 মাইনাস কে এক্স ওয়াই। তাহলে এটা ধ্রুবক পদ, যেহেতু k1 কেটা ধ্রুবক, কেটা ধ্রুবক, কেটা যেহেতু ধ্রুবক, তাহলে k প্লাস 1 k মাইনাস 1 k বাই 2 এরকম সব মানই ধ্রুবক হবে, তাহলে এটাও ধ্রুবক। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু
এক্স ওয়াই। তাহলে ধ্রুবক পদ তুলে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই হয়ে যাচ্ছে। এটাই প্রমাণ করতে বলেছে, দেখো এটাই প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, নেক্সট দেখো 7-এর দাগের 2 হয়ে গেল। 8-এর দাগের একটা অনুপাত সমানুপাতের ছোট অঙ্ক আছে। আটের দাগের 1 দেওয়া আছে বি প্লাস সি মাইনাস এক্স, বি প্লাস সি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি জেড ইজ ইকুয়াল টু 2। এটা দেওয়া আছে। ঠিক আছে, শেষে আছে এ প্লাস বি মাইনাস সি জেড ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে হয়ে যাচ্ছে, এটা থেকে আমরা পাচ্ছি অতএব b plus c minus a into x is equal to 2. অতএব b plus c minus a is equal to 2 by x। অতএব এটা হয়ে যাচ্ছে 1 by x is equal to কত, b plus c minus a by 2। ঠিক আছে, অতএব একইভাবে 1 by y is equal to এটা c plus a minus b by 2 আর 1 by z is equal to a plus b minus c by 2। এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো এটা আমরা বাম পক্ষে চলে যাচ্ছি। বাম পক্ষ যেটা বাম পক্ষ থেকে ডান পক্ষে দেখাতে বলেছে, বাম পক্ষ is equal to এটা আছে 1 by x plus 1 by y, 1 by x plus 1 by y, 1 by y plus 1 by z, 1 by z plus 1 by x। ঠিক আছে, আচ্ছা 1 by x এর ভ্যালু কত, এইটা b plus c minus a by 2 plus c plus a minus b by 2, c plus a minus b by 2 plus a plus b minus c by 2 আর a plus b minus c by 2 plus b plus c minus a by 2। ঠিক আছে, এইখানে সি হচ্ছে এইটাতে 2 লসাগু b plus c minus a plus c plus a minus b into 2 লসাগু c plus a minus b plus a plus b minus c into 2 লসাগু a plus b minus c plus b plus c minus a। আচ্ছা প্লাস b মাইনাস b কার লো, মাইনাস a প্লাস a কার লো, মাইনাস b প্লাস b কার লো, প্লাস c মাইনাস c কার লো, মাইনাস c প্লাস c কার লো, প্লাস a মাইনাস a কার লো। তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা 2c বাই 2 ইন্টু 2a বাই 2 ইন্টু 2b বাই 2, 2 কার লো ইজ ইকুয়াল টু abc হয়ে যাচ্ছে। আর দেওয়া আছে এখানে তার নিচে লিখবে ডান পক্ষ ইজ ইকুয়াল টু abc। তাহলে দুদিকের মানই সমান, বাম পক্ষ থেকে abc এসছে, ডান পক্ষে abc বলা আছে। তাহলে অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। 8-এর দাগের 1 হলো। এবার 8-এর দাগের 2-এরটা যাচ্ছে। এটা একটা অনুপাতের অঙ্ক দিয়েছে 8-এর দাগের 2-এর অঙ্কটা। আচ্ছা a বাই b ইজ ইকুয়াল টু দেয়া আছে যেটা যে a ইজ টু b ইজ ইকুয়াল টু c, এরকমই আছে তো, a ইজ টু b c ইজ টু d ইজ টু f, a ইজ টু b ইকুয়াল টু c ইজ টু d ইজ ইকুয়াল টু e ইজ টু f। তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি, ধরি a বাই b এখানে ইজ টু মানে অনুপাত। ঠিক আছে, ইজ ইকুয়াল টু c বাই d ইজ ইকুয়াল টু e বাই f ইজ ইকুয়াল টু k। ঠিক আছে, k ধরি, k অশূন্য ধ্রুবক। ঠিক আছে, কে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অতএব a ইজ ইকুয়াল টু b ইন্টু কে, b কে, c ইজ ইকুয়াল টু d কে আর e ইজ ইকুয়াল টু f কে, এটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি বাম পক্ষে চলে যায়, বাম পক্ষ ইজ ইকুয়াল টু আছে 2a কিউব 3c কিউব প্লাস 5a কিউব, 2a কিউব প্লাস 3c কিউব প্লাস 5e কিউব। ঠিক আছে, এইটা ইজ টু 2b কিউব, এইটা আছে ইজ টু 2b কিউব
3d কিউব প্লাস 5f কিউব, এইটা আছে তো 2b কিউব 3d কিউব 5f কিউব। তাহলে এখান থেকে আমরা ইজ ইকুয়াল টু এই যে a এর মান b কে তো 2 ইন্টু b কে তার হোল কিউব প্লাস 3 ইন্টু d কে তার কিউব প্লাস 5 ইন্টু a এর মান f কে তার কিউব, এইটা। আচ্ছা, ডান দিকের মানটা যেটা আমরা সেটাই রাখছি 2b কিউব 3d কিউব 5f কিউব, ঠিক আছে। এবার দেখো এটা কি হয়ে যাবে 2b কিউব k কিউব 3d কিউব k কিউব 5f কিউব k কিউব হলো ইজ টু 2b কিউব 3d কিউব 5f কিউব হলো। এখান থেকে যদি k কিউব কমন নেই, k কিউব কমন নিলে এটা আসছে 2b কিউব প্লাস 3d কিউব প্লাস 5f কিউব ইজ টু 2b কিউব প্লাস 3d কিউব প্লাস 5f কিউব। এই যে 2b কিউব প্লাস 3d কিউব প্লাস 5f কিউব যদি y দিকে ভাগ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, এটা পুরোটা কেটে যাচ্ছে, তাহলে ওইটা হয়ে যাচ্ছে k কিউব ইজ টু 1। এটা কাটা যাবে না, জাস্ট মানটা উঠে যাবে, কখনো এইভাবে কাটবে না, ঠিক আছে, মানটা জাস্ট উঠে যাবে। তাহলে k কিউব ইজ টু 1 আসছে। এবার আমরা ডান পক্ষ ক্যালকুলেশন করছি। দেখো বাম পক্ষের রেজাল্ট এইটা এলো। ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে ACE ইজ টু BDF। তাহলে ACE ইজ টু BDF, ঠিক আছে। এর মান কত, এর মান b কে, এটা b কে, c এর মান d কে, আর e এর মান f কে, তাই তো, ইজ টু BDF। তাহলে এটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু এটা b k কিউব BDF ইজ টু BDF। তাহলে BDF দিয়ে যদি উভয় দিকে ভাগ করে দিই, উভয় দিকে BDF আছে, BDF যদি ভাগ করে দিই এইটা হয়ে যাচ্ছে k কিউব ইজ টু 1। এটা দেখো ডান পক্ষ থেকে এলো k কিউব ইজ টু 1, বাম পক্ষ থেকে এসেছিল k কিউব ইজ টু 1। অতএব এখানে লিখতে পারবে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখো দুটো থেকেই বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত হলো, দুটো থেকেই বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত হলো। দেখো 8 থেকে 2 এর সাথে সাথে হয়ে গেল, 8 থেকে 2 এরকম হলো। তাহলে 410 পাতার ম্যাথের যে কোশ্চেন ছিল তার 5, 6, 7, 8 এই 4টে দাগের কোশ্চেন সলভ হলো, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন পৌঁছে যায়। এছাড়া আমরা আজকের ক্লাসে যেমন কিছু শর্ট টিক্স বলেছি, ক্লাসের মাঝে কিছু স্টুডেন্টের নাম উল্লেখ করেছি এবং সেখানে শর্ট টিক্স কিছু বলেছি। প্রত্যেক ক্লাসে আমরা সেরকম কিছু শর্ট টিক্স পর থেকে প্রত্যেক ক্লাসে বলতে থাকবো, তোমরা ক্লাস ফলো করতে থাকো। প্রত্যেক ক্লাসের মাঝে এরকম কিছু শর্ট টিক্স আমরা দিতে থাকবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।